আমরা এরপর আলোচনা করব যে একটি সমতল দর্পণকে যত কোণে ঘোরানো হয় এর প্রতিফলন কোণ তার দ্বিগুণ কোণে ঘুরে যায়। অর্থাৎ এটা এরকম প্রশ্ন হচ্ছে এরকম যে প্রমাণ করো যে সমতল দর্পণকে যত কোণে ঘোরানো হয় প্রতিফলন কোণ তার দ্বিগুণ কোণে ঘুরে যায়। আমাদের এটা প্রমাণ করতে হবে। আমরা এটা প্রমাণ করার জন্য একটা চিত্র এঁকে নিব। চিত্রটা হচ্ছে এরকম যে একটা সমতল দর্পণ নিব আমরা, এম প্রাইম। তো সমতল দর্পণ এটা আমরা ধরে নিলাম যে ও দর্পণের মেরু এবং ও বিন্দুতে অঙ্কিত অবিলম্ব হচ্ছে ও বিন্দুতে অঙ্কিত অবিলম্ব হচ্ছে ON। তো ও বিন্দুতে ওপি আলোক রশ্মি দর্পণের ও বিন্দুতে আপতিত হয় এবং আপতিত হয়ে এটা ও কিউ পথে প্রতিফলিত হয়। তো এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের আপতন কোণ আর এটা আমাদের প্রতিফলন কোণ। তো এরপর আমরা পুরো দর্পণটাকে থিটা কোণে ঘুরিয়ে নিব। অর্থাৎ এখানে দর্পণটা যেরকম আছে আমরা ঠিক একটু এইভাবে ঘুরাবো। যখন আমরা এখানে থিটা কোণে ঘুরাবো তো দর্পণের সাথে সাথে আমাদের কিন্তু অবিলম্বটাও ঘুরে যাবে। কীরকম, আমরা যদি বিষয়টা এরকম দেখি যে এটা যদি আমাদের দর্পণ হয় আর এটা যদি আমাদের অবিলম্ব হয়, তো আমরা যদি এই দর্পণটাকে 90 ডিগ্রি কোণে ঘুরাই তাহলে এইখানে আমাদের অবিলম্বটা কতটুকু ঘুরেছে, অর্থাৎ এটাকে অবিলম্বটাও কিন্তু আমাদের 90 ডিগ্রি কোণে ঘুরেছে। তো আমরা অর্থাৎ এখানে দর্পণটা আমরা যতটুকু ঘুরাবো এখানে অবিলম্বটা কিন্তু আমাদের ঠিক ততটুকুই ঘুরবে। যদি তাই হয় তাহলে আমরা এখানে দর্পণটাকে থিটা কোণে ঘুরাবো। এইটাকে আমরা থিটা কোণে ঘুরাবো, এখানে হচ্ছে থিটা কোণ। এটা যদি থিটা কোণে ঘুরাই তখন কিন্তু আমাদের এখানে অবিলম্বটাও থিটা কোণে ঘুরে যাবে। অর্থাৎ তখন এখানে নতুন যে অবিলম্বটা পাবো আমরা সেটা পাবো এরকম। এটা হচ্ছে আমাদের তখন অবিলম্ব, আমরা দিলাম এটা এন প্রাইম এবং আমরা তখন নতুন আরেকটা প্রতিফলিত রশ্মি পাবো, সেটা পাবো এরকম এটা। তো এটা আমরা ধরে নিলাম যে কিউ প্রাইম। আমরা কিন্তু এখানে আপতিত রশ্মি কিছু করব না, অর্থাৎ শুধু আমরা দর্পণটাকে ঘুরাবো। এখানে আপতিত রশ্মি যা আছে তাই থাকবে, কিন্তু এখানে অবিলম্বটা ঘুরে যাবে আর এখানে প্রতিফলিত রশ্মিটাও আমাদের ঘুরে যাবে। তো তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে এখানে PON আমরা প্রথমে যদি লিখি যে কোণ PON সমান কোণ, এখানে NOQ যদি লিখি NOQ যদি এটা আমরা লিখি তো এটা সমান কিন্তু আমরা I লিখতে পারবো, কারণ প্রতিফলনের সূত্র অনুসারে প্রতিফলন কোণ আর প্রতিসরণ কোণ সমান হয়। তাহলে এটা সমান যদি আমরা I লিখি তাহলে আমাদের এখানে POQ তাহলে এই পুরো কোণটাকে আমরা লিখতে পারবো যে অতএব কোণ POQ এটা সমান আমরা লিখতে পারবো 2I। কিভাবে, এখানে একটা প্রতিফলন কোণ আছে, একটা আপতন কোণ আছে আর একটা প্রতিফলন কোণ আছে, দুইটা মিলা হচ্ছে আমাদের 2I।
এরপর দর্পণটিকে থিটা কোণে ঘোরানোর পর দর্পণটিকে কি কোণে থিটা কোণে ঘোরানোর পর দর্পণটিকে থিটা কোণে ঘোরানোর পর আমরা যে নতুন আপতন কোণ সেটা পাবো কি, নতুন আপতন কোণটা পাবো। এই ক্ষেত্রে কিন্তু যখন থিটা কোণে ঘুরাইলাম তখন আপতন কোণটা আমাদের কি হবে, এখানে পি ও এন প্রাইম হবে, এটা হবে আমাদের আপতন কোণ। আর প্রতিফলন কোণ সেই ক্ষেত্রে কি হবে, এন প্রাইম ও কিউ প্রাইম, এটা হবে আমাদের প্রতিফলন কোণ। তো আমরা প্রথমে আপতন কোণটা লিখি, কোণ পি ও এন প্রাইম, এটা কত, পি ও এন প্রাইম কত, আগে ছিল আমাদের কতটুকু, আগে ছিল পি ও এন ছিল আই, সেইখানে এখানে বাড়ছে কতটুকু, থিটা, অর্থাৎ এই যে এই থিটা পরিমাণে কিন্তু এইখানে অবিলম্বটা বাড়ছে, মানে আগের যে প্রতিফলন কোণ তার চেয়ে থিটা পরিমাণ বেড়ে গেছে। তো আগের আপতন কোণ, আগের যে আপতন কোণ ছিল সেটা ছিল আই, তার সাথে বেড়ে গেছে থিটা, এটা হচ্ছে থিটা। তাহলে অনুরূপভাবে প্রতিফলনের সূত্র অনুসারে কোণ এন প্রাইম ও কিউ প্রাইম এটা সমান হচ্ছে আমাদের আই প্লাস থিটা হবে, কারণ আপতন কোণ আর প্রতিফলন কোণ সবসময় কি হয়, সমান হয়। তো আমরা যদি এবার পুরা কোণটুকু লিখি পি ও কিউ প্রাইম, তাহলে পি ও কিউ প্রাইম এটা সমান আমরা কিন্তু লিখতে পারবো, অর্থাৎ এই পি ও কিউ প্রাইম কিন্তু এই দুইটা কোণের যোগফল, অর্থাৎ এই প্রতিফলিত কোণ অর্থাৎ আপতন কোণ থিটা কোণটাকে ঘোরানোর পর এখানে আপতন কোণ আর এখানে প্রতিফলন কোণ, অর্থাৎ এই দুইটা কোণের সমষ্টি কিন্তু এই পুরা কোণটুকু পি ও কিউ প্রাইম, এই পুরা কোণটুকু হচ্ছে আমাদের এই দুইটা কোণের সমষ্টি কিন্তু, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি কোণ পি ও এন প্রাইম যোগ কোণ এন প্রাইম ও কিউ প্রাইম, এটা লিখতে পারি। তাহলে এটার মান হচ্ছে আমাদের আই প্লাস কিউ যোগ এটার মান হচ্ছে আমাদের আই প্লাস কিউ। যদি এটা হয় তাহলে আমরা এটা লিখতে পারি এখানে 2i এবং 2 থিটা, অর্থাৎ যোগ করে আমরা এটা লিখতে পারি। এখন এই পুরা কোণটুকু থেকে অর্থাৎ থিটা কোণে ঘোরানোর পর যে আমাদের পুরা কোণটুকু পাই আমরা, মানে আপতন কোণ এবং প্রতিফলন কোণ মিলে, সেইখান থেকে যদি আমরা আগের কোণটুকু বাদ দিই অর্থাৎ এইটুকু বাদ দিই, তাহলে কিন্তু আমাদের এই অংশটুকু থাকতেছে, অর্থাৎ দর্পণটাকে আমরা থিটা কোণে ঘোরানোর পরে যে অংশটুকু বেড়ে গেছে ঠিক সেই অংশটুকুই আমাদের থাকতেছে। তাহলে আমরা এখানে পুরা কোণটুকু থেকে আমরা এইটুকু বাদ দিয়ে দিব, কিভাবে, যে এখন আমরা লিখব পুরা কোণটুকু লিখব, অর্থাৎ পি ও কিউ প্রাইম, সেটা থেকে আমরা মাইনাস করব কোনটা, এখানে মাইনাস করব আমরা পি ও কিউ, এই পর্যন্ত পি ও কিউ এটা মাইনাস করব আমরা। তাহলে এখানে পুরা কোণটুকু আমরা কতটুকু পাইছি, 2i প্লাস 2 থিটা, 2i প্লাস 2 থিটা, 2 থিটা, এখান থেকে আমাদের মাইনাস হচ্ছে কে, এই যে পি ও কিউ, অর্থাৎ পি ও কিউ আমরা এখানে কত বের করে রেখেছি, পি ও কিউ বের করে রেখেছি 2i, অর্থাৎ এখান থেকে 2i বাদ যাবে, তাহলে এই 2i বাদ, এখানে পি ও কিউ প্রাইম থেকে পি ও কিউ বাদ দিলে এখানে আমরা পাচ্ছি কিউ ও কিউ প্রাইম, অর্থাৎ থিটা কোণে ঘোরানোর পর আমরা পাইছি কত, 2 থিটা। দর্পণটাকে থিটা কোণে ঘোরানোর পর আমরা এই প্রতিফলন কোণ কতটুকু বেড়ে গেছে, 2 থিটা। অর্থাৎ আমাদের এখানে প্রমাণে কি বলছে, যে প্রমাণ করা যায় সমতল দর্পণকে যত কোণে ঘোরানো হয় প্রতিফলন কোণ তার দ্বিগুণ কোণে ঘুরে যায়। তাই এই সমতল দর্পণটাকে আমরা থিটা কোণে ঘুরিয়েছিলাম, আর এখানে প্রতিফলন কোণ পেয়েছি আমরা কত, 2 থিটা। তো এটা ছিল আমাদের প্রমাণ। তো আমরা এরপরে রুল অফ 6 নিয়ে কথা বলবো, অর্থাৎ এই রুল অফ 6 আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অঙ্ক সহজভাবে মিলানোর জন্য আমাদের রুল অফ 6টাকে জানতেই হবে। তাহলে এখানে রুল অফ 6 সম্পর্কে জানবো আমরা।
রুল অফ 6 আমরা এটা জানবো। তো এটা রুল অফ 6টা মূলত কি? রুল অফ 6টা হচ্ছে যে দর্পণের দূরত্ব, মানে দর্পণ এবং বিম্বের সমষ্টি সর্বদা 6 হবে। এটা কীরকম, যে আমরা এটা করার জন্য, এই রুল অফ 6টা জানার জন্য আমরা প্রথমে একটা চিত্র থেকে আর কি 6টা জায়গা নির্ণয় করে নিব। যে এটা একটা দর্পণ, এটা একটা অবতল দর্পণ, এম প্রাইম একটা অবতল দর্পণ, পি দর্পণের মেরু, তো সিপি হচ্ছে, এখানে সি হচ্ছে বক্রতার কেন্দ্র, সি বক্রতার কেন্দ্র, এবং এফ হচ্ছে প্রধান ফোকাস। তো এই দর্পণের অর্থাৎ এই চিত্রের আলোকে আমরা 6টা জায়গাকে কল্পনা করে নেব। একটা জায়গা হবে অসীমে, অর্থাৎ আমাদের যে এখানে যে গোলকের বাহিরে থাকবে আর কি, অর্থাৎ অসীমে থাকবে একটা জায়গা, একটা হচ্ছে অসীম দূরত্বে। এরপর 2 নম্বর যে জায়গাটা কল্পনা করব সেটা হচ্ছে গোলকের ভিতরে বক্রতার কেন্দ্রের বাহিরে, অর্থাৎ এখানে যে জায়গাটা হবে, এখানে যে পজিশনটা হবে, এটা হচ্ছে পজিশনটা 2, অর্থাৎ এইখানে যদি বস্তু থাকে, একটা বস্তু একে থাকবে বস্তু, 2-এ থাকবে বস্তু, আর 3 নম্বর জায়গাটা কল্পনা করব আমরা বক্রতার কেন্দ্রে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর জায়গা। আমরা 4 নম্বর জায়গা কল্পনা করব বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝামাঝি যে জায়গাটা। 5 নম্বর জায়গা কল্পনা করব আমরা এখানে প্রধান ফোকাসে, এটা হচ্ছে 5 নম্বর জায়গা, এবং এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের মেরু এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী জায়গাটা, এটা হবে আমাদের 6 নম্বর জায়গা। তো আমাদের এই যে অবস্থানগুলো নিয়েছি আমরা, তো রুল অফ 6টা মূলত এই অবস্থান অনুযায়ী বিম্বের অবস্থান এবং লক্ষ্যবস্তুর অবস্থান দুয়ে মিলে সর্বদা 6 হবে। যে লক্ষ্যবস্তু যদি একে থাকে, 1 নম্বর অবস্থানে যদি লক্ষ্যবস্তু থাকে, তাহলে আমাদের বিম্ব গঠিত হবে 5-এ, কারণ 2-এ মিলে আমাদের 6 হতে হবে। তো অনুরূপভাবে লক্ষ্যবস্তু যদি আমাদের 2-এ থাকে, তাহলে আমাদের বিম্ব কোথায় হবে? তাহলে আমাদের বিম্ব হবে 4-এ, কারণ 2 মিলে 6 হতে হবে। তো এবার বলো তো, যদি লক্ষ্যবস্তু 3-এ থাকে, তাহলে আমাদের বিম্ব কোথায় গঠিত হবে? বিম্ব তাহলে 3-এ গঠিত হবে। গুড। তো 3-এ গঠিত হবে আমাদের বিম্ব, এটা হচ্ছে 6। যদি এইরকম লক্ষ্যবস্তু আমাদের 6-এ থাকে, তাহলে আমাদের কোথায় গঠিত হবে? তাহলে আমাদের বিম্ব গঠিত হবে দর্পণের পিছনে বা অসীম দূরত্বে। তো আমাদের লক্ষ্যবস্তু কোথায় গঠিত হবে তাহলে? বিম্ব কোথায় গঠিত হবে? দর্পণের পিছনে। তো এইটার আলোকে আমরা রুল অফ 6টাকে নির্ণয় করতে পারবো। তো রুল অফ 6 থেকে আমাদের মূলত এইটা থেকে আসলে আমরা কি পারবো, যে বস্তু কোথায় রাখলে, দর্পণের সামনে কোথায় বস্তু রাখলে তার বিম্বটা কোথায় গঠিত হবে এবং তার প্রকৃতি কেমন হবে, তার আকৃতি কেমন হবে, এই বিষয়টাই আমাদের আলোচনা। তো আমরা 6টা অবস্থানের জন্য 6টা চিত্র আঁকবো। তো এখানে অবশ্যই কিন্তু তোমরা চিত্রগুলা খুব সুন্দর করে আঁকবে, এবং এখানে যেন বক্রতার কেন্দ্রটা ঠিক থাকে। যদি বক্রতার কেন্দ্র ঠিক না থাকে, তাহলে কিন্তু কখনোই আমাদের রেজাল্টটা অ্যাকুরেট আসবে না, অর্থাৎ যে বিম্বটা গঠিত হবে সেই বিম্বটা কিন্তু অ্যাকুরেট আসবে না। এই জন্য আমাদের চিত্রটাকে বিশেষ করে বক্রতার কেন্দ্রটাকে অ্যাকুরেটভাবে করে নিতে হবে। তোমরা যদি স্কেল কম্পাস দিয়ে আঁকো, তাহলে আমি মনে করি যে ভুলটা হবে না। যদি হাতে আঁকো, তখন কিন্তু ভুল হয়ে যেতে পারে। তো আমরা প্রথম অবস্থানটার জন্য কী ছিল, অর্থাৎ 1 নম্বর অবস্থানটা কোথায় ছিল? 1 নম্বর অবস্থান ছিল দর্পণের দর্পণটির যে গোলকের অংশ ঠিক তার বাহিরে, অর্থাৎ অসীম দূরত্বে, অসীমে ছিল। 1 নম্বর জায়গা বলতে আমরা অসীম জায়গাকে বুঝি। তাহলে অসীম থেকে 2টা আলোক রশ্মি আসবে আমাদের, 2টা আলোক রশ্মি আমাদের দর্পণে আসবে। কিভাবে আসবে? 2টা আলোক রশ্মি দর্পণে সমান্তরালে আসবে। তো সমান্তরালে এসে এটা এমনভাবে প্রতিফলিত হবে, অসীম থেকে যদি কোনো আলোক রশ্মি আসে, তো অসীম থেকে আলোক রশ্মি আসলে এটা এমনভাবে প্রতিফলিত হবে যেন এটা প্রধান ফোকাস দিয়ে, অর্থাৎ প্রধান ফোকাসে এসে মিলিত হবে। তো
তো প্রধান ফোকাসে, অর্থাৎ এখানে বিম্বটা গঠিত হবে কোথায়? প্রধান ফোকাসে। অর্থাৎ বস্তু যদি অসীমে থাকে তাহলে আমাদের বিম্ব গঠিত হচ্ছে কোথায়? প্রধান ফোকাসে। কারণ প্রধান ফোকাসের যে অবস্থানটা, এটা কত নম্বর জায়গা? এটা ছিল আমাদের 5 নম্বর জায়গা। তাহলে আমরা অবস্থানটা কি লিখব? অবস্থানটা আমরা লিখব যে প্রধান ফোকাসে। আকৃতি আমরা প্রকৃতি লিখি আগে। প্রকৃতিটা কেমন? এটা বাস্তব প্রতিবিম্ব হয়েছে না অবাস্তব প্রতিবিম্ব হয়েছে? যেহেতু আলোকরশ্মিটা মিলেছে, প্রকৃতপক্ষেই আলোকরশ্মি দুইটা একটা জায়গায় এসে মিলিত হয়েছে এবং বাস্তব প্রতিবিম্ব গঠন করেছে। অর্থাৎ আলোকরশ্মি যদি কোনো একটা জায়গায় মিলে যায় প্রকৃতপক্ষে, তাহলে এটা বাস্তব হবে। বাস্তব প্রতিবিম্ব। বাস্তব ও লক্ষ্যবস্তু যেমন ছিল, প্রতিবিম্ব হয়েছে তার উল্টা। অর্থাৎ লক্ষ্যবস্তু এরকম সোজা ছিল লক্ষ্যবস্তু, এখানে প্রতিবিম্বটা হয়েছে উল্টো। তাহলে আমরা এখানে লিখব উল্টো। আর আকৃতিটা কেমন হবে? আকৃতি অর্থাৎ অসীমে যেহেতু বস্তুটা কিন্তু অত্যন্ত বিবর্ধিত, কিন্তু মানে অনেক বড় একটা লক্ষ্যবস্তু, সেই তুলনায় এটা আমাদের যে বিম্বটা গঠিত হয়েছে এটা অত্যন্ত খর্বিত হবে। খর্বিত। এটা ছিল আমাদের 1 নম্বর অবস্থানের জন্য চিত্র। আমরা এরপর 2 নম্বর অবস্থানের জন্য চিত্র আঁকবো। তো 2 নম্বর অবস্থানটা আমাদের কোথায় ছিল? 2 নম্বর অবস্থানটা ছিল আমাদের বক্রতার কেন্দ্রের বাহিরে। তাহলে আমরা বক্রতার কেন্দ্রের বাহিরে একটা বস্তু কল্পনা করি। বক্রতার কেন্দ্রের বাহিরে একটা বস্তু। তো বক্রতার কেন্দ্রের বাহিরে যদি বস্তু হয়, তো আমরা এখানে প্রধান ফোকাসটা দিয়ে নেই। প্রধান ফোকাসটা হচ্ছে F। তো একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে যাবে এবং সেটা কোন দিক দিয়ে প্রতিফলিত হবে? আমরা জানি প্রধান অক্ষের সমান্তরাল যে আলোকরশ্মি দর্পণে আপতিত হয় সেটা প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। এবং আরেকটা আলোকরশ্মি যদি এর সামনে প্রধান ফোকাস থাকে তাহলে প্রধান ফোকাস দিয়ে দর্পণে আপতিত হবে। আর যদি প্রধান ফোকাস না থাকে তাহলে আলোকরশ্মি এমনভাবে দর্পণে আপতিত হবে যেন মনে হবে সেটা কেন্দ্র থেকে আসতেছে। অর্থাৎ আমি দেখাচ্ছি সেটা পরের চিত্রতে। আরেকটা আলোকরশ্মি তাহলে যেহেতু সামনে প্রধান ফোকাসটা আছে, তাহলে এই প্রধান ফোকাস দিয়ে দর্পণে আপতিত হবে। আমরা এটাকে এইভাবে নিব। সরি, আমি আসলে চিত্রটা ভালো করে এঁকে নিচ্ছি। এরকম হবে এবং এটা আমরা জানি যেটা প্রধান অক্ষের যেটা প্রধান ফোকাস দিয়ে দর্পণে আপতিত হয় সেটা প্রতিফলিত হয় প্রধান অক্ষের সমান্তরালে। অর্থাৎ প্রথমটার উল্টা ঘটনা। প্রথমটা ছিল প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়েছে, আর এখানে দ্বিতীয় আলোকরশ্মিটা প্রধান ফোকাস দিয়ে গিয়ে দর্পণে আপতিত হয়ে আবার আমাদের প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়েছে। তো এখানেও কিন্তু মিলে গেছে। তো এটা দেখো তো কত নম্বর জায়গায় বিম্বটা গঠিত হইল? এখানে বিম্বটা গঠিত হয়েছে আমাদের কত নম্বর জায়গায়? 4 নম্বর জায়গায়। বস্তু ছিল 2-এ, বিম্ব হয়েছে 4-এ। তাহলে আমরা অবস্থানটা কি লিখব? অবস্থান, এক্ষেত্রে আমরা অবস্থান লিখব বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে। প্রকৃতিটা কেমন? প্রকৃতি হচ্ছে এখানে বাস্তব না অবাস্তব? যেহেতু প্রকৃতিপক্ষে মিলেছে আলোকরশ্মিদ্বয়, তাহলে বাস্তব। সোজা না উল্টা? এটা হচ্ছে বাস্তব ও উল্টো। অর্থাৎ বস্তু যেরকম আছিল লক্ষ্যবস্তু, বিম্ব তার উল্টো গঠিত হয়েছে। তাহলে আকৃতি কেমন? আকৃতি হচ্ছে যে এখানে আকৃতি হচ্ছে বিবর্ধিত না খর্বিত? অর্থাৎ লক্ষ্যবস্তু যতটুকু আমরা দেখতেছি তার চেয়ে বিম্বটা ছোট হয়েছে। তাহলে আমরা লিখতে পারি খর্বিত এইরকম। তো আমরা যদি একটু দেখি, এটা ছিল আমাদের 2 নম্বর অবস্থানে। তো আমরা যদি 5 কিংবা 6 নম্বর অবস্থানে চিত্র অঙ্কন করি, যে এটা 2-এ রাখছিলাম, এটা 3-এ, এটা 4-এ, এটা 5-এ রাখবো, এটা 6-এ রাখবো। তো আমাদের 5 বলতে আমরা আসলে কোন বিন্দুটাকে বুঝতেছি? 5 বলতে আমরা প্রধান ফোকাসকে বুঝতেছি। তো আমরা যদি প্রধান ফোকাসে কোনো বস্তু রাখি,
তো প্রধান ফোকাসে আমরা লক্ষ্যবস্তু রাখলাম। তো একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণে আপতিত হবে। তারপরে এটা কোন দিক দিয়ে প্রতিফলিত হবে? এটা প্রতিফলিত হবে প্রধান ফোকাস দিয়ে। যেটা প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে যাবে সেটা প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। এখন এই লক্ষ্যবস্তুর সামনে তার প্রধান ফোকাস নাই, তাহলে আলোক রশ্মি কীভাবে যাবে? তাহলে এইখান থেকে একটা আলোক রশ্মি এইভাবে দর্পণে গিয়ে আপতিত হবে, মনে হবে যেন সেটা কেন্দ্র থেকে আসতেছে আলোক রশ্মিটা, অর্থাৎ এরকম কেন্দ্র থেকে আসতেছে। তাহলে এটা কিন্তু আবার কেন্দ্র দিয়েই প্রতিফলিত হবে, এটা কেন্দ্র দিয়েই প্রতিফলিত হবে। যদি এটা কেন্দ্র দিয়ে প্রতিফলিত হয় তাহলে আমরা এটাকে বলতে পারি, তো আমাদের একটা জিনিস একটু খেয়াল করো যে এখানে এই দর্পণের তুলনায় আমাদের ফোকাস বক্রতার কেন্দ্রটা একটু বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এই কারণে এই রেখা দুইটা আমরা দেখতেছি যে এরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ মনে হচ্ছে যে এই রেখা দুইটা পরস্পর থেকে দূরে চলে যাবে। অর্থাৎ এখানে আমাদের মূলত কিন্তু আমাদের বক্রতার কেন্দ্রটা নেওয়া ঠিক হয়নি। এই জন্য আমি তোমাদের প্রথমেই বলেছি যে এই চিত্রগুলোতে অবশ্যই বক্রতার কেন্দ্রটাকে সঠিকভাবে নিতে হবে। যদি আমরা সঠিকভাবে নেই তখন আমরা চিত্রটা কেমন পাবো? আমরা চিত্রটা পাবো এইরকম, সরি, এটা হবে বক্রতার কেন্দ্র, আর এটা যদি মেরু হয় এটা হচ্ছে পি, এটা সি, এটা হচ্ছে প্রধান অক্ষ, তাহলে এটা হবে আমাদের প্রধান ফোকাস। তো আমরা যদি প্রধান ফোকাসে বস্তু রাখি, অর্থাৎ আমরা বস্তু রাখলাম এখানে প্রধান ফোকাসে, তো প্রধান ফোকাসে বস্তু রাখলে আমাদের কিভাবে দর্পণে প্রথম আলোক রশ্মিটা কীভাবে যাবে? প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণে আপতিত হবে, এবং প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে আমাদের প্রতিফলিত হবে। এরপর দ্বিতীয় আলোক রশ্মিটা এমনভাবে দর্পণে আপতিত হবে যেন সেটা কি হচ্ছে, কেন্দ্র থেকে যাচ্ছে, অর্থাৎ কেন্দ্র থেকে দর্পণে যাচ্ছে। তো এটা যে পথে যাবে আবার ঠিক সেই পথেই প্রতিফলিত হবে। তো এই যে ঠিক সেই পথে প্রতিফলিত হচ্ছে, তার মানে আমরা দেখতেছি যে বস্তু রাখছিলাম আমরা পাশে আমাদের বিম্বটা কোথায় হচ্ছে? তো বিম্বটা মনে হচ্ছে যে পিছনে বর্ধিত করলে ওই তো দূরে কোথাও একটা জায়গায় যাইয়া মিলবে, অথবা এই দিকেও বর্ধিত করলে দূরের কোনো একটা বিন্দুতে গিয়া এটা মিলবে। তার মানে দূরের কোনো একটা বিন্দুতে বলতে সেটা দর্পণের বাহিরে, অর্থাৎ এই দর্পণ বলতে এই যে দর্পণের যে এরিয়াটা, অর্থাৎ যে গোলকের অংশ, ঠিক তার বাহিরের যে কোনো জায়গাকে আমরা কি বলতে পারি? যে অসীমে। আর 1 নম্বর পজিশনটা আমরা কোথায় ধরে নিয়েছিলাম? 1 নম্বর পজিশনটা কিন্তু আমরা অসীমে ধরছিলাম, অসীম দূরত্বে কোনো একটা জায়গা। যেহেতু বস্তু আমাদের পাশে, তাহলে আমাদের বিম্ব কোথায় গঠিত হচ্ছে? অসীমে গঠিত হচ্ছে। তাহলে আমরা এখানে লিখব যে অবস্থান বিম্বের অবস্থানটা কোথায়? অসীমে। বিম্বের অবস্থান অসীমে। তো প্রকৃতি কেমন? তাহলে প্রকৃতিটা হচ্ছে, এটা কি বাস্তব প্রতিবিম্ব হচ্ছে না অবাস্তব প্রতিবিম্ব হচ্ছে? এটা কিন্তু আমরা কল্পনা করে নিচ্ছি যে এরা দূরে অসীম দূরত্বে কোনো একটা জায়গায় গিয়ে মিলবে। তার মানে এটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব, অবাস্তব প্রতিবিম্ব। এবং বিম্বটা যদি এই পাশে হয় তাহলে, অর্থাৎ আমরা পিছনের দিকে বর্ধিত করে যদি বিম্ব অঙ্কন করি তাহলে এই পাশে হলে সোজা হবে, আর যদি আমরা সামনের এই পাশে করি, যেহেতু বিম্বটা নিচে হচ্ছে প্রধান অক্ষের, তাহলে উল্টো হবে। তাহলে আমরা লিখতে পারি সোজা অথবা উল্টো। আর এখানে অবস্থান গেল, প্রকৃতি গেল, এরপর আমরা আকৃতি লিখব। তো আকৃতিটা কেমন? এখানে আকৃতিটা কিন্তু, অর্থাৎ বিম্ব যেখানেই হোক লক্ষ্যবস্তুর তুলনায় কিন্তু অনেক বিবর্ধিত হয়েছে। আমরা লিখব যে অত্যন্ত বিবর্ধিত। তো লক্ষ্যবস্তুর তুলনায় অত্যন্ত বিবর্ধিত। তো এরপর আমরা ধারাবাহিকভাবে এইভাবে চিত্রগুলো অঙ্কন করব।
তো আমরা প্রথমে এই চিত্রটা অঙ্কন করি। এখানে বস্তুটা ছিল, লক্ষ্য বস্তুটা ছিল 2-এ, তাহলে আমরা এখানে যদি লক্ষ্য বস্তুটা রাখি তাহলে বক্রতার কেন্দ্রে রাখবো। আর বক্রতার কেন্দ্র এটা হচ্ছে আমাদের 3 নম্বর জায়গা, তো এটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস। তো 3 নম্বর অবস্থান, 3 নম্বর অবস্থান থেকে যাবে আমাদের কিভাবে, প্রধান অক্ষের সমান্তরালে গিয়া প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। আর একটা আলোক রশ্মি আমাদের প্রধান ফোকাস দিয়ে দর্পণে আপতিত হবে এবং সেটা প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে, অর্থাৎ এইভাবে প্রতিফলিত হবে। তাহলে এটা কয় নম্বর বিন্দুতে মিলল? আমরা দেখতে পাচ্ছি যে বস্তু যেখানে ছিল আমাদের বিম্বটাও কিন্তু সেখানেই গঠিত হয়েছে। তাহলে আমরা এটা অবস্থান লিখব। অবস্থানটা হচ্ছে বক্রতার কেন্দ্রে অবস্থান। আর প্রকৃতি এটা বাস্তব না অবাস্তব? বাস্তব প্রতিবিম্ব, বাস্তব, সোজা না উল্টা? এটা বাস্তব, ও আমাদের প্রতিবিম্বটা হচ্ছে আমাদের উল্টো। আর আকৃতিটা কেমন? আকৃতি হচ্ছে এখানে লক্ষ্যবস্তুটা যতটুকু, বিম্বটাও ততটুকু। আমরা লিখব যে লক্ষ্য বস্তুর সমান। এটা ছিল আমাদের 3 নম্বর জায়গায় বস্তু রাখলে। তো অনুরূপভাবে যদি আমরা 4 নম্বর অবস্থানে বস্তু রাখি, তো এটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস। তাহলে আমরা বস্তুটা রাখলাম 4 নম্বর জায়গা বলতে আমরা বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের যে মাঝামাঝি যে জায়গা, সেই জায়গাটাকে বুঝি। তাহলে আমরা এইখানে বস্তু রাখলে এখান থেকে একটা আলোক রশ্মি দর্পণে কীভাবে যাবে? প্রধান অক্ষের সমান্তরালে। গুড। তো এটা প্রতিফলিত হবে আমাদের প্রধান ফোকাস দিয়ে। এরপর আরেকটা আলোক রশ্মি, যেহেতু সামনে প্রধান ফোকাস আছে, তাহলে অবশ্যই আমাদের প্রধান ফোকাস দিয়ে দর্পণে আপতিত হবে এবং এটা প্রতিফলিত হবে কোন দিক দিয়ে? প্রধান অক্ষের সমান্তরালে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে খেয়াল করবা, এটা হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি। তো যেহেতু বস্তুটা 2-এ ছিল, তো এখানে মিলতেছে, মনে হচ্ছে যে বক্রতার কেন্দ্রে মিলতেছে, আসলে এটা বক্রতার কেন্দ্রের বাহিরে মিলবে, কারণ এখানে আমাদের ফোকাস দূরত্ব দর্পণ অনুযায়ী বক্রতার কেন্দ্রটা নেওয়া ঠিক হয়নি। তাহলে এখানে দেখা যাবে যে বস্তুটা কোথায় হচ্ছে, যে বক্রতার কেন্দ্রটা এইখানে যদি হয়, অর্থাৎ বিম্বটা হবে বক্রতার কেন্দ্রের বাহিরে। তার মানে আমরা অবস্থানটা এইভাবে লিখতে পারি যে অবস্থান হয়েছে আমাদের কোথায়? বক্রতার কেন্দ্রের বাহিরে। প্রকৃতিটা হচ্ছে বাস্তব না অবাস্তব? এটা কিন্তু বাস্তব, প্রকৃতপক্ষেই মিলেছে, বাস্তব। সোজা না উল্টা? অবশ্যই উল্টা, যেহেতু প্রধান অক্ষের নিচে, উল্টো। তাহলে আকৃতিটা কেমন? আকৃতিটা হচ্ছে এখানে অর্থাৎ লক্ষ্যবস্তু যা ছিল বিম্ব তার চেয়ে বড় হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে বিবর্ধিত। তো সর্বশেষ 6 নম্বর অবস্থানে যদি আমরা বস্তু রাখি, 6 নম্বর অবস্থান বলতে আমরা কোন অবস্থানটাকে বুঝতেছি? মেরু এবং প্রধান ফোকাসের মাঝে। তো এখানে যদি আমরা একটা বস্তু রাখি, তো একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে কোন দিক দিয়ে প্রতিফলিত হবে? প্রধান ফোকাস দিয়ে। তো প্রধান ফোকাস দিয়ে এরপর আরেকটা আলোক রশ্মি দর্পণে এমনভাবে আপতিত হবে যেন এটা কেন্দ্র থেকে আসতেছে। তো কেন্দ্র থেকে যদি আসে, তো আমরা এইভাবে দিব, এবং এটা কেন্দ্র থেকে আসতেছে এবং কেন্দ্র দিয়েই প্রতিফলিত হবে। তো আমরা যদি এই রেখাটাকে পিছনের দিকে বর্ধিত করি, তাহলে আমাদের বিম্বটা কোথায় গঠিত হচ্ছে? দর্পণের পিছনে। তার মানে আমরা অবস্থানটা লিখব, অবস্থান হচ্ছে
দর্পণের দর্পণের পিছনে দর্পণের পিছনে। তো প্রকৃতি কেমন? প্রকৃতি এটা হচ্ছে আমরা কিন্তু কল্পনা করে মিলিয়েছি এখানে, তার মানে প্রকৃতপক্ষে কি মিলছে না, এটা আমরা ধরে নিয়েছি যে এই অবস্থানে মিলবে। পিছনের দিকে বর্ধিত করলে মনে হবে যে এই অবস্থানে মিলতেছে আলোক রশ্মি দ্বয়। তাহলে আমরা এটা লিখব অবাস্তব প্রতিবিম্ব। অবাস্তব ও সোজা না উল্টো? এই ক্ষেত্রে কিন্তু প্রতিবিম্বটা সোজা হচ্ছে। আর এটা কেমন, আমাদের আকৃতিটা কেমন হবে? আকৃতিটা হবে অত্যন্ত বিবর্ধিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের রুল অফ 6, অর্থাৎ দর্পণের সামনে 6টা জায়গায় বস্তু রাখলে তার বিম্ব কোথায়, কেমন এবং খর্বিত না বিবর্ধিত হবে সেটা আমরা দেখালাম। তো সবাই আশা করি বুঝতে পারছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।